নমস্কার। মোবাইল স্টাডিতে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমি ইতিহাসে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা মাধ্যমিকের ইতিহাসের প্রথম অধ্যায় যে চ্যাপ্টার তোমাদের রয়েছে সেই চ্যাপ্টারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে আত্মজীবনী। অর্থাৎ এই আত্মজীবনী আমরা জানি যে বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদেরই কিন্তু আমরা আত্মজীবনী অর্থাৎ ইংলিশে যাকে আমরা বলি অটোবায়োগ্রাফি এগুলো পড়ি। আত্মজীবনী কারোর সম্বন্ধে জানার আগে আমাদেরকে আগে আত্মজীবনী জিনিসটা কি সেটা আগে আমাদের আগে জানতে হবে। দেখো, আত্মজীবনী বলতে আমরা কি বুঝি? আত্মজীবনী বলতে বুঝি কোনো একজন বিখ্যাত ব্যক্তি তার ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা এবং তার জীবনের সামাজিক তার যে ছোটবেলা মানে অর্থাৎ সেই যে সময়টা বড় হয়ে উঠছে সেই সময়কার মানে তৎকালীন সময়ের রাজনৈতিক অবস্থা বা সামাজিক অবস্থা, ঠিক আছে, বা অর্থনৈতিক অবস্থা এইগুলো সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। ঠিক আছে, তো সুতরাং আত্মজীবনী কিন্তু ইতিহাস রচনা করার জন্য একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উপাদান হিসেবে কিন্তু অবশ্যই বিবেচিত হয়। হ্যাঁ, ঐতিহাসিক উপাদান হিসেবে অবশ্যই বিবেচিত হয় এবং তার জন্য আমরা কিন্তু এই ধরো সেই হয়তো 18 শতক বা 19 শতকের ইতিহাস রচনা করার সময় সেই সময়কার বিখ্যাত ব্যক্তিবর্গের যদি কোনো রকম আত্মজীবনী থাকে সেইগুলো কিন্তু আমরা ঘেঁটে দেখি যে সেই সময়কার রাজনৈতিক অবস্থা বা অর্থনৈতিক অবস্থা বা সামাজিক অবস্থা কীরকম ছিল। তো সেরকমই আজকের একটা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিকের, রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী কিন্তু আজকের আমি তোমাদেরকে পড়াবো। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীর নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীর নাম হচ্ছে জীবন স্মৃতি। এটা কিন্তু তোমাদের মাধ্যমিকেও কিন্তু একটা মানে অবজেক্টিভ প্রশ্ন হিসাবে কিন্তু আসতে পারে। ঠিক আছে, জীবন স্মৃতি। জীবন স্মৃতি হচ্ছে রবীন্দ্রনাথের আত্মজীবনীর নাম। ঠিক আছে, তো এই জীবন স্মৃতি নিয়ে কিন্তু আজকের আমি পড়াবো। রবীন্দ্রনাথের জীবন স্মৃতি এই আত্মজীবনীমূলক গ্রন্থ জীবন স্মৃতি থেকে আমরা কি কি জানতে পারছি? অর্থাৎ রবীন্দ্রনাথের যে সময় ঠাকুর বাড়িতে বেড়ে উঠছেন সেই সময়কার রাজনৈতিক জীবন বা সামাজিক জীবন অর্থাৎ কলকাতার রাজনৈতিক জীবন এবং সামাজিক জীবন এর সম্পর্কে কিন্তু একটা বিরাট বড় কিন্তু তথ্য পাচ্ছি। ঠিক আছে, তো সেই সময় আমরা দেখব যে কলকাতায় একটা মানে কলকাতার ধনী বাড়ি মানে ধনী পরিবারগুলোর পারিবারিক জীবনযাত্রা কিরকম ছিল সেই সম্পর্কে কিন্তু আমরা একটা জানতে পারছি। ঠিক আছে, এছাড়াও আমরা সেই সময় দেখব যে ব্রিটিশরা অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতবর্ষে আসে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আসার পরে কিন্তু পাশ্চাত্য শিক্ষার প্রসারের ব্যাপারে কিন্তু তারা অনেক অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন, এই কথা আমরা সকলেই জানি। কিন্তু আমরা দেখব যে সেই পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করবার মানসিকতার প্রবণতা বলো সেই বৃদ্ধি পেয়েছিল কিন্তু কলকাতার বেশিরভাগ জায়গাতেই আমরা দেখব ধনী পরিবার বা অভিজাত পরিবারগুলো মানে বাঙালি ধনী পরিবার বা বাঙালি অভিজাত পরিবারগুলোর মধ্যে মানে পরিবারগুলির মধ্যে কিন্তু সেই প্রচলনটা কিন্তু সবচাইতে বেশি ছিল। তো কলকাতায় আমরা দেখব যে কলকাতার সেই সময় অভিজাত মানে কলকাতার বাঙালি যে অভিজাত পরিবারগুলোর পাশ্চাত্য শিক্ষার প্রতি ঝোঁক এবং তার সাথে সাথে বাংলা ভাষার প্রতিও তাদের আগ্রহ বৃদ্ধি, এইগুলো সম্পর্কেও কিন্তু আমরা জানতে পারবো হচ্ছে রবীন্দ্রনাথের জীবন স্মৃতি গ্রন্থ থেকে মানে আত্মজীবনীমূলক জীবন স্মৃতি গ্রন্থ থেকে। অর্থাৎ তাহলে আমরা ফার্স্ট পয়েন্টটা যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কলকাতার ধনী পরিবারের আমরা যেটা জানবো ধনী পরিবারের পারিবারিক জীবনযাত্রা প্লাস অভিজাত বর্গ যারা রয়েছে মানে বাঙালি অভিজাত আমরা যাদেরকে বলছি তারা ধরো বংশগত দিক থেকে তারা উচ্চ বংশের মধ্যে রয়েছে। বাঙালি অভিজাতদের আমরা কি জানতে পারবো আমরা? পাশ্চাত্য শিক্ষার প্রতি আগ্রহ এর সাথে আমরা জানবো তাদের বাংলা ভাষা, তাদের যেটা দেখবো আমরা তাদের
বাংলা ভাষা সাহিত্যে প্রতি আগ্রহ। ঠিক আছে, এইটা আমরা একটা দেখতে পেলাম যে কলকাতা ধনী পরিবারে পারিবারিক জীবনযাত্রা সম্পর্কে আমরা জানতে পারছি। এছাড়াও তোমার বাঙালি অভিজাতদের পাশ্চাত্য শিক্ষার প্রতি আগ্রহ, প্লাস আমরা যেটা জানতে পারছি তাদের বাংলা ভাষা সাহিত্যের প্রতি আগ্রহ। ঠিক আছে, সেই সম্পর্কেও কিন্তু আমরা জানতে পারছি। ঠিক আছে, তো ফার্স্ট পয়েন্টটা কিন্তু আমরা দেখে নিলাম যে রবীন্দ্রনাথের জীবন স্মৃতি থেকে প্রথম অংশ থেকে আমরা কি কি জানতে পারছি। এরপরে যেটা আমরা দেখব যে রবীন্দ্রনাথের জীবন স্মৃতি থেকে আমরা আর কি জানতে পারছি। রবীন্দ্রনাথের জীবন স্মৃতি থেকে জানতে পারছি ঠাকুরবাড়ির অন্দরমহল। ঠাকুরবাড়ি মানে হচ্ছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কথা আমি বলছি। ঠিক আছে, ঠাকুরবাড়ির অন্দরমহল সম্পর্কে আমরা জানতে পারি। ঠাকুরবাড়ির অন্দরমহল অর্থাৎ সেই সময় ঠাকুরবাড়ির ভিতরকার ঘটনাগুলো সম্পর্কে আমরা জানতে পারছি। এছাড়াও তোমাদের মানে ঠাকুরবাড়ির শিশুদের বাল্যকাল যেখানে রবীন্দ্রনাথ তার নিজের ছোটবেলার কথাটাই কিন্তু মানে এখানে আমরা দেখতে পাবো তিনি বর্ণনা করেছেন, মানে ঠাকুরবাড়ির বাচ্চাদেরকে কিভাবে মানুষ করা হয় সেইগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। কারণ দেখো সেই সময় 19 শতকের সময় দাঁড়িয়ে ঠাকুরবাড়ির কিন্তু একটা বিরাট বড় আভিজাত্য কিন্তু আমাদের কলকাতাতে ছিল, যথেষ্ট পরিমাণে একটা মানে আভিজাত্যপূর্ণ একটা বড়লোক বাড়ি এবং কালচারাল ফ্যামিলির একটা বাড়ি। সুতরাং সেই দিক থেকে বলতে গেলে তাদের বাড়িটা অলরেডি একটি নামকরা বাড়ি ছিল। তো আমরা দেখবো যে ঠাকুরবাড়ির অন্দরমহল, শিশুদের বাল্যকাল এবং সবচেয়ে যেটা বড় ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে নারীদের স্বাধীনতা, মানে ঠাকুরবাড়ির নারীদের স্বাধীনতা কিন্তু আমরা জানতে পারছি। ঠাকুরবাড়ির নারী স্বাধীনতা। ঠিক আছে, ঠাকুরবাড়ির নারী স্বাধীনতা সম্পর্কে জানতে পারছি। নারী স্বাধীনতার কথাটা কেন বলা হচ্ছে দেখো, কারণ আমরা জানি যে সেই সময় 18 শতক বলো বা 19 শতক বলো, সেই সময় নারীদের কিন্তু কোনো রকম সামাজিক মর্যাদা বা সামাজিক অধিকার বা অর্থনৈতিক দিক থেকে কোনো মর্যাদা অধিকার বা রাজনৈতিক অধিকার কোনো কিছুই সেই অর্থে বিশেষভাবে ছিল না। কারণ সেই সময় নারীদেরকে কিন্তু অবদমিত করে রাখা হতো। কিন্তু আমরা যদি দেখি ঠাকুরবাড়ির মেয়েদের কথা, সেখানে কিন্তু যেহেতু ঠাকুরবাড়ির মানুষরা ভীষণ রকমভাবে আধুনিক মনস্ক মানুষ ছিলেন, তাই জন্য ঠাকুরবাড়ির মেয়েদেরও কিন্তু শিক্ষার আলোকে আনা হতো। ঠিক আছে, তো তাই জন্য তাদের ঠাকুরবাড়ির মেয়েদের মধ্যে কিন্তু ছোটবেলা থেকেই পড়াশোনার মধ্যে রাখা হতো, যাতে তাদের মনের মধ্যে শিক্ষার প্রসার ঘটে বা তাদের মনের মধ্যে থেকে কুসংস্কারের কোনো ছোঁয়াও যেন তাদের মনকে গ্রাস না করতে পারে। এইটা কিন্তু আমরা ঠাকুরবাড়ির মেয়েদের মধ্যে দেখতে পাই। ঠিক আছে, তো সেই জন্য ঠাকুরবাড়ির মেয়েদের কিন্তু একটা মানে আগাগোড়াই তারা একটা কিন্তু স্বাধীনতা ভোগ করতো তথাকথিত কলকাতার বা বাংলার অন্য অন্য বাড়ির থেকে তুলনায়। ঠিক আছে, তো এইটা সম্পর্কে আমরা কিন্তু তাহলে দুটো পয়েন্ট আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে কলকাতার ধনী পরিবারে পারিবারিক জীবনযাত্রা, অভিজাতদের জীবনযাত্রা এবং তার সাথে সাথে ঠাকুরবাড়ির অন্তর্মহল, শিশুদের বাল্যকাল, এইগুলো সম্পর্কেও কিন্তু আমরা জানতে পারছি রবীন্দ্রনাথের এই জীবন স্মৃতি বই থেকে। ঠিক আছে, তো তারপরে হচ্ছে এবার নেক্সট যে আমরা পরের যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব জীবন স্মৃতি, সেটা নিয়ে আমরা একটুখানি বলবো। আশা করছি তোমরা আমার ক্লাসটা সকলেই বুঝতে পারছো। যদি কোনো রকম ভাবে কোনো রকম ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু আমাকে প্রশ্ন করতে পারো। ঠিক আছে, তো আমরা আরেকটা যেটা পয়েন্ট আমরা এখানে পাবো সেটা হচ্ছে জীবন স্মৃতি থেকে কিন্তু আমরা রবীন্দ্রনাথের যে দাদা, সেই রবীন্দ্রনাথের দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কিন্তু সম্পর্কেও কিন্তু আমরা অনেকটা ইতিহাস কিন্তু জানতে পারবো। ঠিক আছে, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কিন্তু একজন স্বদেশিকতা আন্দোলনের সঙ্গে কিন্তু সক্রিয়ভাবেই কিন্তু যুক্ত ছিলেন। ঠিক আছে, তো সেই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের যে স্বদেশী আন্দোলন বা তার জাতীয়তাবাদী মানসিকতার পরিচয়, সেটা কিন্তু আমরা এই জীবন স্মৃতি থেকে মানে জীবন স্মৃতি গ্রন্থ থেকে কিন্তু আমরা জানতে পারবো জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্বদেশী মনোভাব। ঠিক আছে, তো ফার্স্ট যেটা আমরা দেখবো যে রবীন্দ্রনাথের দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের
স্বদেশী মানসিকতা। স্বদেশী মানসিকতাটা আমরা জানতে পারছি। এবং তারপরে তারই উদ্যোগে আমরা দেখব যে কলকাতায় এই যে ধুতি পাঞ্জাবি পরার যে একটা প্রচলন, মানে আমাদের ভারতীয় বস্ত্র হচ্ছে কিন্তু এক্স্যাক্টলি হচ্ছে ধুতি পাঞ্জাবি। আমাদের এই শার্ট বলো বা জিন্স বলো, এগুলো তো আমরা পাশ্চাত্য দেশের অনুকরণে পোশাকটা পরি। তো আমাদের জাতি মানে আমাদের যে দেশীয় যে পোশাক সেটা হচ্ছে যে ধুতি পাঞ্জাবি আমাদের ভারতীয়দের। তো সেই সময় যেহেতু ভারতবর্ষে অলরেডি ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন শুরু করে দিয়েছে, তারা পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটাচ্ছে এবং ভারতবর্ষে সেই সময় মানুষদের মধ্যে অদ্ভুতভাবে ওয়েস্টার্ন কালচারটাকে তারা মানে অন্ধভাবে অনুকরণ করছে। তো সেই সময় তখন মানুষ ধুতি পাঞ্জাবিটাকে ছেড়ে মানুষ এই প্যান্ট শার্ট পরা কিন্তু শুরু করে দিয়েছিল অলরেডি। কিন্তু রবীন্দ্রনাথের দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কিন্তু সেই সময় কিন্তু এই ধুতি পাঞ্জাবির সমন্বয়ে বাঙালিদের যে পোশাক সেটা কিন্তু ফিরিয়ে আনার চেষ্টা করছেন। তো আমরা দেখবো যে এই ধুতি পাঞ্জাবি মানে জ্যোতিরিন্দ্রনাথের উদ্যোগে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে ধুতি পাঞ্জাবি পরার ঐতিহ্যকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। এছাড়া আর কি করছেন তিনি? তার উদ্যোগে আমরা দেখব এই সময় আমরা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে কিন্তু আমরা দেখব দেশীয় দেশলাই কারখানা, ঠিক আছে, মানে অর্থাৎ আমাদের ব্যক্তিগতভাবে মানে যেখানে ব্রিটিশদের কন্ট্রোল থাকবে না, অর্থাৎ সরকারের কন্ট্রোল থাকবে না, ব্যক্তিগতভাবে কিছু দেশলাই কারখানা প্রতিষ্ঠা করা বা কাপড়ের কল প্রতিষ্ঠা করা, কারখানা প্রতিষ্ঠা করা, এইগুলোরও কিন্তু তিনি উদ্যোগ গ্রহণ করছেন, মানে যাতে যুবকরা এই কারখানাগুলো প্রতিষ্ঠা করতে পারে। তো তার উদ্যোগে দেশীয় দেশলাই কারখানা এবং তার সাথে সাথে কাপড়ের কল, ঠিক আছে, কল প্রতিষ্ঠা, যেখানে আমাদের যুবকদের ভূমিকা থাকবে, ঠিক আছে, যুবকদের ভূমিকা এখানে কিন্তু থাকবে, মানে যুবকরা ধরা প্রতিষ্ঠা করার ব্যাপারে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর উদ্যোগ গ্রহণ করছে, ঠিক আছে। তাহলে যুবকদের এখানে আমরা কিন্তু ভূমিকাটা এখানে কিন্তু আমরা পাবো, ঠিক আছে। তো আমরা এখানে থার্ড পয়েন্টটা আমরা কিন্তু এখানে দেখতে পেয়ে গেলাম। হ্যাঁ, তো তারপরে আমরা যেটা এবারে নেক্সট যে পয়েন্টটাতে আসবো সেটা তোমাদের সঙ্গে এক্ষুনি আমি আলোচনা করছি। এরকম ভাবে যদি তোমরা পয়েন্ট করে পড়তে পারো, আশা করি তোমাদের প্রশ্নের উত্তর লেখার সময় কিন্তু খুব একটা অসুবিধা হবে না, ঠিক আছে। যখনই তোমরা পড়বে তখনই কিন্তু এরকম পয়েন্টগুলো কিন্তু একটু মনে রাখবে, তাহলে দেখবে ব্রড কোয়েশ্চেন লিখতে গেলে কিন্তু কোন রকম কোনো অসুবিধার মধ্যে কিন্তু তোমরা পড়বে না, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে যেটা আমরা দেখব যে রবীন্দ্রনাথের জীবন স্মৃতি থেকে কিন্তু আমরা নবগোপাল মিত্রের হিন্দু মেলার প্রতিষ্ঠা বা হিন্দু মেলার স্বদেশী আন্দোলন এইগুলো সম্পর্কেও কিন্তু আমরা জানতে পারবো, ঠিক আছে। নবগোপাল মিত্র প্রতিষ্ঠিত নবগোপাল মিত্রের প্রতিষ্ঠিত হিন্দু মেলার নবগোপাল মিত্রের প্রতিষ্ঠিত হিন্দু মেলার স্বদেশী আন্দোলন সম্পর্কে জানতে পারছি। এছাড়া আমরা আরেকটা কি জানতে পারবো, প্লাস রবীন্দ্রনাথের মেজদা
রবীন্দ্রনাথের মেজদার নাম তোমরা কি জানো? রবীন্দ্রনাথের মেজদা সত্যেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, রবীন্দ্রনাথের মেজদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কেও কিন্তু আমরা জানতে পারছি। সত্যেন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কেও কিন্তু আমরা রবীন্দ্রনাথের মেজদা বা সত্যেন্দ্রনাথ ঠাকুরেরও কিন্তু সম্পর্কে জানতে পারছি, যেখানে তিনি তার সত্যেন্দ্রনাথ ঠাকুরের একটা দেশি মানে সত্যেন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে জানতে পারছি মিন্স মানে তার স্বদেশী আন্দোলন। ঠিক আছে, সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্বদেশী আন্দোলন, এছাড়া তার মেজদার রচিত গান, মানে সত্যেন্দ্রনাথ ঠাকুরের সত্যেন্দ্রনাথ ঠাকুরের রচিত গান নীলে সবে ভারত সন্তান। এই গানটা আশা করি তোমরা সকলেই শুনেছ। নীলে সবে ভারত সন্তান, এই গানটার সম্পর্কেও কিন্তু আমরা জানতে পারছি। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম যে রবীন্দ্রনাথের আত্মজীবনী, জীবন স্মৃতি থেকে আমরা কি কি জানতে পারলাম সেটা সম্পর্কে আমি তোমাদেরকে ডেসক্রাইব করে দিলাম। তো রবীন্দ্রনাথের আত্মজীবনী তো সুতরাং বুঝতেই পারছো খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো রবীন্দ্রনাথের আমরা দাদা অবনীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে জানতে পারলাম, রবীন্দ্রনাথের মেজদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে আমরা জানতে পারলাম, সরি অবনীন্দ্রনাথ ঠাকুর নয়, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা জানতে পারলাম, রবীন্দ্রনাথের আমাদের মেজদা তোমার সত্যেন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে জানতে পারলাম। এইগুলো সম্পর্কে কিন্তু ইতিহাস আমরা আত্মজীবনী জীবন স্মৃতি থেকে কিন্তু আমরা জানতে পারলাম। এর পরের যে পোর্শনটা আমি তোমাদেরকে আরেকজনের আত্মজীবনী সম্পর্কে কিন্তু এবারে নেক্সট পোর্শনে পড়াচ্ছি। এবারে যেটা আমি পড়াবো সেটা হচ্ছে বিপিন চন্দ্র পালের আত্মজীবনী, সত্তর বৎসর। বিপিন চন্দ্র পালের আত্মজীবনী 70 বৎসর সম্পর্কে এবার তোমাদেরকে আমি পড়াবো। দেখো, বিপিন চন্দ্র পাল কিন্তু একজন সক্রিয় ভারতের স্বাধীনতা আন্দোলনে কিন্তু একজন সক্রিয় মানে বিপ্লবী ছিলেন। ঠিক আছে, প্রথম সারি বিপ্লবীদের মধ্যে একজন অন্যতম বিপ্লবী ছিলেন কিন্তু বিপিন চন্দ্র পাল। তো বিপিন চন্দ্র পালের এই আত্মজীবনী থেকেও ঠিক সেই একই কথাই বলবো যে তার যে সেই সময় মানে তিনি বাংলাদেশে জন্মেছিলেন, তো বাংলাদেশের সেই সময় রাজনৈতিক জীবন বা সামাজিক জীবন, তার বেড়ে ওঠা সেই সময়কার ঘটনাবলীর বিবরণ কিন্তু আমরা জানতে পারবো। ঠিক আছে, তো ফার্স্ট যেটা আমরা দেখবো যে 70 বৎসরের তো এখানে দেখো তোমাদের কিন্তু মাধ্যমিক অবজেক্টিভ প্রশ্ন আসতেই পারে যে বিপিন চন্দ্র পালের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি, তখন তোমরা বলে দেবে 70 বৎসর। তো 70 বৎসর থেকে আমরা ফার্স্ট যেটা জানতে পারছি, উনি এই গ্রন্থে প্রাথমিক পর্বে যেটা উনি উল্লেখ করছেন, গ্রন্থের প্রাথমিক পর্বে বলে লিখবে একদম ফার্স্ট পেজে আমরা দেখবো যে তার শৈশবকাল, অর্থাৎ শৈশবকাল সম্পর্কে জানতে পারছি আমরা বিপিন চন্দ্র পালের শৈশবকাল এবং জন্মস্থান। জন্মস্থানটা তার কোথায় হয়েছিল? জন্মস্থান হয়েছিল আমরা দেখব, জন্মস্থান কোথায়? বাংলাদেশের শ্রীহট্ট জেলার পৈলগ্রাম। ঠিক আছে, পৈলগ্রামে কিন্তু তার জন্ম হয়েছিল। হ্যাঁ, পৈলগ্রাম, শ্রীহট্ট জেলার পৈলগ্রামে জন্ম হয়েছিল। তো সেখানে তার পড়াশোনা, লেখাপড়া, স্কুল জীবন এগুলো সম্পূর্ণ হচ্ছে, এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। প্লাস মানে সেখানকার স্কুল জীবন
তারপরে তিনি কি করছেন, কলকাতায় চলে আসছেন। কলকাতায় এসে প্রেসিডেন্সি কলেজে পড়ছেন এবং প্রেসিডেন্সি কলেজে তার পড়াশোনা, সেই সময়কার ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারছি। ঠিক আছে, তো তারপরে তার কলকাতায় প্রেসিডেন্সি কলেজে পড়াশোনার অধ্যায় পড়াশোনা এবং সেই সময় কলকাতার সেই সময়ের রাজনৈতিক সামাজিক জীবন, সামাজিক জীবন জানতে পারছি। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে বিপিন চন্দ্র পালের আত্মজীবনী 70 বছর গ্রন্থ থেকে আমরা কি কি জানতে পারছি। সেটা হচ্ছে তার শৈশবকালে জন্মস্থান বাংলাদেশের শ্রীহট্ট জেলার কৈলক গ্রামে তার জন্ম হয়েছে, সেখানকার স্কুল জীবন, তারপরে কলকাতা প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা, সেই সময় রাজনৈতিক এবং সামাজিক জীবন সম্পর্কে কিন্তু আমরা জানতে পারছি। ঠিক আছে, তো এতটা অবধি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে তার রাজনৈতিক জীবন, অর্থাৎ তার রাজনৈতিক জীবনের প্রবেশ সম্পর্কে এবার আমরা জানবো। ঠিক আছে, রাজনৈতিক জীবন সম্পর্কে এবার তার আমরা জানবো। রাজনৈতিক জীবনের মধ্যে দেখো, রাজনৈতিক জীবনের প্রকাশ। রাজনৈতিক জীবন বিপিন চন্দ্র পালের কিভাবে শুরু হচ্ছে দেখো। বিপিন চন্দ্র পাল কিন্তু রাজনৈতিক জীবন শুরু করেছিলেন হচ্ছে আনন্দমোহন বসুর হাত ধরে এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কিন্তু তিনি তার রাজনৈতিক কেরিয়ার জীবন পলিটিক্যাল কেরিয়ারটা কিন্তু তিনি শুরু করছেন। ঠিক আছে, তো তার রাজনৈতিক জীবন শুরু হচ্ছে কিন্তু জীবন শুরু হয় কাদের হাত ধরে, আনন্দমোহন বসু, আর একটা হচ্ছে তোমার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তো এদের দ্বারা কিন্তু রাজনৈতিক জীবন তার শুরু হচ্ছে, তার রাজনৈতিক জীবনটা শুরু হচ্ছে এদের দ্বারা। ঠিক আছে, এদের হেল্পে কিন্তু শুরু হচ্ছে। তারপরে তিনি কিন্তু ব্রাহ্ম সমাজে কিন্তু যোগদান করছেন, ব্রাহ্ম